সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ঘড়ির কাঁটায় 8:30 বেজে গেছে, তবুও দেখো বাইরেটা কেমন লাগছে। আজকে একদম অন্ধকার মতো হয়ে রয়েছে। আজকে সানডে আর সকালবেলা উঠে পড়েছি। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে পড়ে তাড়াতাড়ি করে সব কিছু রান্নার গোছগাছ করে নিয়েছি। তো আজকে বাড়িতে ভাবছি একটু হাজব্যান্ডকে সারপ্রাইজ দেবো, তো সেই জন্য কিছু আর বলিনি। তো রান্নার আয়োজন শুরু করে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি। তো ওরা ঘুমোচ্ছে, ছোটো মেয়ে আর হাজব্যান্ড। আর আমি ভাবছি একটু চা খেয়ে নিই, কারণ চা না খেলে এই ওয়েদারে না অ্যাক্টিভলি কাজ করতে পারবো না। তো দেখো চাটা ভালো করে একদম আদা এলাচ দিয়ে সুন্দর করে বেশ হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, চায়ের দোকানে যেমন করে না, আজকে একদম পাড়ার রামুদার চায়ের দোকানের মতন চা করার চেষ্টা করছি। তো দেখো চাটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একদম কড়ক চায়ে দিয়ে আজকের দিনটা শুরু করব। আর তার সাথে সাথে কিন্তু অন্যান্য জোগাড়ও স্টার্ট করে দিয়েছি। তো চলো, আজকে কিন্তু অনেকটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা আছে মনে মনে, দেখি কতটা করতে পারি। আর সারপ্রাইজের মধ্যে আজকে রাজমা বানাবো। বলে রাজমা কেন সারপ্রাইজ, পরে আসছি। রাজমাটা গরম জলে ভেজাতে দিয়ে দিয়েছি, রাত্রিরে ভেজাতে ভুলে গিয়েছিলাম। ওইদিকে প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। আর চাটা বেশ ভালো সর হয়ে গেছে। তো চলো চা খেয়ে নিই আগে। আর চা খাওয়ার আগে তার থেকেও দরকারি জিনিস হচ্ছে মেথি দানা ভেজানো জল, এটাকে নিয়ে নিই। কেননা আমরা তো জ্ঞান পাবি না, সব জানি। দেখো এদিকে গাজরও গ্রেট করে নিয়েছি, কিন্তু সকালবেলা উঠে গাজরের হালুয়া বানাবো, মিষ্টি জিনিস খাবো না, তো সব কিছুই মেনটেনে রাখতে হবে। তাই মেথি দানা জলটা আগে খেয়ে নিই, চা খাই। আর আজকে একদম ব্রেকফাস্ট সিম্পল। দেখো সেদিনকে গার্লিক ব্রেড বানিয়েছিলাম, তার ওই গার্লিক বাটারটা ছিল, তো ওটা দিয়ে সিম্পল টোস্ট বানিয়েছি, আর কিচ্ছু না। তো তিতলিকে ব্রেকফাস্টটা দিয়ে এবার কাজে লেগে পড়ি। সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। অলরেডি কথাটা সকালে একবার বলে দিয়েছি, তবুও সামনে থেকে এসে বললাম। মোস্টলি আমি কিন্তু গুড আফটারনুন বলি, দেখবে আমরা সুপ্রভাতটা বলি, গুড মর্নিং তো বলি, বাট অপরাহ্ন, শুভ অপরাহ্ন অতটা বলি না, গুড আফটারনুন বলে দিই, এই হচ্ছে কথা। তো সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডে, বাট আজকে সানডের সাথে কিন্তু ডেটা সানি নয়, একদমই মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর আজকে আমার হাজবেন্ডের ইচ্ছে ছিল যে আমরা আগের দিন বন্ধুরা মিলে যেখানে বাইরে খেতে গেছিলাম, তো ওখানে গিয়ে থালি খাবো। আমাকে কদিন ধরেই বলে রেখেছে যে এবারে সানডেতে কিন্তু সকালবেলা উঠে একদম রান্না বান্না করবে না, আমরা সকালবেলা উঠে কিছু হালকা ব্রেকফাস্ট করে নেবো, তারপরে আমরা চলে যাবো ওখানে গিয়ে থালি খাবো। তো আমিও কিছু মন বলিনি, আমি মন ঠিক করে রেখেছিলাম যে থালি খেতে না গিয়ে সেই সেম থালি আমি আজকে বাড়িতে বানাবো। তো দেখি, তার জন্য সকাল থেকে উঠে পড়েছি আমি তাড়াতাড়ি। আজকে উঠে পড়ে সানডে হলেও বসে বসে টাইম পাস করিনি, কারণ থালি বানাতে গেলে বেশ কয়েকটা পদ না হলে তো থালিটা কমপ্লিট হয় না। তো তার জন্য প্রিপারেশন সকাল থেকে উঠে তাড়াতাড়ি স্টার্ট করে দিয়েছি। তো দিয়ে দেখি এখন কতটা অবধি করে উঠতে পারি। আর তিতলি আজকেও ক্লাস আছে, সেটা একটা ব্যাপার ছিল, ওর বাবা জানতো না। তো আমি পরে আর কি বলে দেবো উঠলে পরে যে আজকে খেতে যাওয়াটা হবে না, কেননা তিতলির যাওয়া হবে না, কারণ 2টো থেকে ক্লাস, 2টো থেকে 5:30 পর্যন্ত। তো তারপরে বাচ্চারা ক্লাসে যাবে আর প্র্যাকটিস টেস্ট ওগুলো থাকে, তো তার জন্য সেই আগে গিয়ে খেয়ে এসে আবার লেখা, তার একটা উঁচু ক্লাস হয়ে গেলে পড়ারও একটা প্রেশার থাকে। তো সেই হচ্ছে কথা। তো আমি ভাবলাম তাহলে আজকে থালিটা বাড়িতে বানিয়ে নেবো। বানাবার জন্য সব প্রিপারেশন শুরু করে দিয়েছি, তোমাদের দেখিয়েছি অলরেডি। আর সকালবেলাতেই বড় মেয়ের সাথে একটুখানি গল্পও করে নিয়েছি, আজ তো ছুটি। তো ওদের উপরে টেরেস আর কি খাওয়া দাওয়ার সিস্টেমটা আর কি, যেখানে ও হোস্টেলে থাকে। তো উপরে গেছি, গিয়ে আমাকে বলছে যে মা কি সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, খুব সুন্দর ঠান্ডা ওয়েদার। আর আজকে ব্রেকফাস্টে গরম গরম সামোসা চাটনি, আর গুজরাটিদের তো মোটামুটি দেবে সামোসা, ঢোকলা, ফাফড়া, ঠেপলা, এই ধরনের খাওয়াগুলো বেশি হয়। তো আজকে সামোসা ছিল, তো গরম গরম সামোসা চাটনি তার সাথে চা নিয়ে খাচ্ছিল। আর দিয়ে বলছে মা দেখছি ছাদে না অনেক গাজর গ্রেট করেছে, মনে হচ্ছে আজকে গাজরের হালুয়া হবে। তো ও ভীষণ গাজরের হালুয়া খেতে ভালোবাসে, আর শীতে যে লাল গাজরটা আসে, তো দেখছি যারা রান্না করবে আর কি গাজরের হালুয়ার জন্যই গ্রেট করছে গাজর। তো খুব মজা হচ্ছে, দুপুরবেলা খুব আজকে লাঞ্চটা একদম মনের মতো হবে মনে হচ্ছে। তো এই বললো, তো আমিও তখন ভাবলাম যে বাড়িতে লাল গাজর আছে, তাহলে আমিও বাড়িতে আজকে বানিয়ে নিই, কারণ ছোট মেয়েও খাবে। তো সেই মতো আমারও মনে হলো, ও প্রচন্ড গাজর হালুয়া খেতে ভালোবাসে। তো শীতকাল এলে আর কি এইসব জিনিসগুলো মন খারাপ লাগে, কেন এক তো কদিন আগেই জন্মদিন গেল। তারপর আজকে তারপর মনটা এটা আনন্দ লাগে যে ঠিক আছে ও খেতে পেয়ে যাচ্ছে। আর আগে যখন ইন্টার্নশিপের সময় ছিল না, তো তখন ও একবার এসেছিল শীতেতে, তো আমি অনেকটা গাজরের হালুয়া করে ওকে দিয়ে দিয়েছিলাম যে ও খাবে আর কি, নিয়ে গিয়ে রেখে খাস ফ্রিজে রেখে দিয়ে। তো আমি বানিয়ে দিয়েছিলাম, তো আজকে খাবে শুনে আমারও মনটা আনন্দ হলো। তো এবারে আর কি সেটাই মনে হয় না যে বাচ্চারা এটা ভালোবাসে, পরে যখন নিজেরা আমরা করতে যাই তখন মনে হয় করবো না, এরকম মনটা হয়, মনটা খারাপ করে। তো এই হচ্ছে কথা। কিন্তু তখন মনটাকে আবার শক্ত করে নিই, কেননা কিছু কিছু জিনিস আমি আমার শাশুড়ি মায়ের থেকে এমন জিনিস শিখেছি, তো সেইগুলো আমি সেগুলো মেনটেন করার চেষ্টা করি। কেননা আমার হাজব্যান্ড যখন জাস্ট অ্যাট দ্য এজ অফ 18, তখন আমার শ্বশুরমশাই মারা যান আর কি, ডেথ হয়ে যায়। তো ওই সময় আর কি যখন ওনার শ্রাদ্ধের দিন আর কি, আমার হাজব্যান্ডের ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট আসে। তো রেজাল্ট আসা অনুযায়ী সেই মতো 2-3টে চয়েসেবল অপশন থাকে তো ভর্তি হওয়ার জন্য। তো কাছাকাছির মধ্যে বলতে গেলে কলকাতায় আমার শ্বশুরবাড়ি শ্যামবাজার,
কলকাতাতে। তো ওর ছিল আর কি, ভর্তি হওয়ার ছিল মুর্শিদাবাদে, তো সেখানেই যেতে হয়েছে। তো তখন মা আর কি এটাই হয়েছে, আর আমার হাজবেন্ড একটাই ছেলে, মানে 7টা বোনের পর একটাই সবার ছোট ভাই। তো সেই হিসেবে মা সবসময় বলেছেন যে দেখ, আমি সেই সময় কিন্তু ভাবিনি, আমি অনেক একা হয়ে গিয়েছিলাম, কেন দিদিদের সবারই বিয়ে হয়ে গিয়েছিল, খালি ছোট দিদির বিয়ে হয়নি। তো বাকি সবাই, ছোট দিদিও তখন মানে বিএড করার জন্য অন্য জায়গায় ছিল আর কি, কোর্সের জন্য, বিএড এর জন্য। তো সেই সময় মা পুরোপুরি একলা হিসেবে ছেলেকে কিন্তু ওই মানে উন্নতির হাত থেকে, তোমার প্রগতি না হয় তুমি এখানেই কোথাও কিছু করে নাও, এই জিনিসটা মানে সেদিন থেকে যে সাহসে মা ছেড়ে দিয়েছিল। আর তখন তো এত কমিউনিকেশনই ছিল না। এখন তো যেমন মন খারাপ করছে, সঙ্গে সঙ্গে ভিডিও কল করে নিচ্ছি, কথা বলে নিচ্ছি, বা এত কমিউনিকেশন ইজি হয়ে গেছে, যখন ইচ্ছে তুমি ফ্লাইটে পারলে ফ্লাইটে চলে এসো, ট্রেন অ্যাভেলেবেল, ট্রেনে চলে এসো, এরকম। কিন্তু সেই সময়টা ছিল না, তখন কিন্তু কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়াটাও অনেক লম্বা ব্যাপার ছিল। তো মা ওই কিছুদিন সময়ের মধ্যে, মানে শ্রাদ্ধের দিন রেজাল্ট এসছে, তার 1 মাসের মধ্যে অ্যাডমিশন, মানে ভর্তি হতে যাওয়া, মানে 1 মাসও নয়, কিছুদিনের মধ্যেই। তো মা সেই গল্পগুলো আমাকে করতো, যে তখন ওর যে মাথা কামিয়েছে মুন্ডন করার পর, মানে চুলও আসেনি, তো আমি ওকে রেখে এসেছি, ভর্তি করে দিয়ে এসেছি ওখানে। তো খুব মনটা খারাপ হতো। আর তারপরে মানে এরকম জায়গায় যখন চাকরি পেয়ে গেল মুম্বাইতে, তারপরে এখানে চলে আসা, কিন্তু সেই যে শক্ত করে ধরে থাকা। আর গীতার এতেও আমি তার সাথে সাথে মা, মানে অনেক মা ভীষণই ধর্ম নিয়ে থাকতেন, বা গীতা টিতা পড়া এগুলো। তো সেখানে আমি তাতেও দেখেছি আর কি, যে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যদি বাচ্চাকে, সন্তানকে আটকে রাখো, সে হয়তো আজকে তার প্রগতি, যে উড়ান ভরে সে উঠতে চায় মুক্ত আকাশে, সেইটার জায়গায় আমরা যদি আমার ইচ্ছে করছে তুমি আমার পাশে থাকো, তোমার প্রগতিটা ঠিক আছে, তুমি করে নেবে, এখানেও করে নেবে, এখানেই থাকো। তো সেটা মা বলতো যে সেটা হচ্ছে আবেগ, মোহতে, আবেগেতে আমরা কিন্তু কেন প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গায় সে একজন ইন্ডিভিজুয়াল। তো সেই জায়গায় আমরা মোহতে, আবেগেতে তাকে আটকে রাখি, সেটা প্রেম নয়, সেটা হচ্ছে আমাদের আবেগ। আমরা মানে বিহ্বল হয়ে পড়ি আবেগে। কিন্তু আসল প্রেম মানে এটাই, স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তাকে এগোতে দাও, তুমি তার পেছনে থেকে সবসময় তাকে আশ্বাস দিয়ে যাও যে বাছা তুমি যাও, এগো, তুমি উন্নতি করো, আমি আছি। আমরা অ্যাজ এ প্যারেন্ট, মা বাবা তোমার পেছনে আছি, তোমার কোনো চিন্তা নেই, তোমার প্রগতি আমরা দেখতে চাই, তোমাকে আকাশ ভরে উঠতে দেয়। আজকে এইটা যদি না থিঙ্কিং হতো, তাহলে তো কল্পনা চাওলা হতো না, সুনিতা উইলিয়ামস হতো না। আবার সুন্দর পিচাইও আমাদের দেশ থেকে গিয়ে সারা পৃথিবীটাকে গুগলের মধ্যে চালনা তিনিও করতেন না, তাই না? তো চলো, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, তাই তো জ্ঞান দিয়ে লাভ নেই, এবার রান্নায় মন দিই। কেন একবার রান্নাঘরে ঢুকলে আজকে যা যা মেনু ভেবে রেখেছি, যদি লাঞ্চ টাইমের মধ্যে কমপ্লিট করতে যাই, তো আমাকে আজকে সানডে বলে বসে বসে গড়িয়ে বেড়ালে চলবে না, একদম মানে খুব অ্যাক্টিভলি সব কাজগুলোকে করতে হবে। তো চলো ফটাফট কাজগুলো সেরে ফেলি এবার। তো অনেক কটা রান্নার মধ্যে আজকে বানাবো পনির টিক্কা মশালা। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পনিরগুলোকে না এরকম কিউবভাবে কেটে নিয়েছি, আর হোটেলে কিন্তু একটু মোটা মোটা কাটে, আমি একটু পাতলাই কেটেছি। আর দেখো, কাশ্মীরি লাল মির্চ নিয়েছি, তার সাথে গরম মশলা নিয়েছি, তার সাথে কসুরি মেথি নিয়েছি, আর একটু ছাতু নিয়েছি। বেসনের গন্ধটা না আমার ভালো লাগে না, তাই ছাতু নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, এটা দিয়ে, আর এতে একটু টক দই আর নুন দেবো, দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নেবো। আর তাতে পনিরের কিউবগুলো ভালো করে মিক্স করে রেখে দেবো, বেশ কিছুক্ষণ রাখবো। আর রেখে দিয়ে তারপর এগুলোকে, আমার কাছে তন্দুর নেই, তো আমি তাওয়াতেই আর কি, বা ফ্রাই প্যানে, যে কোনো জায়গাতে আর কি, ননস্টিক যেগুলো হয় মোটামুটি, তার মধ্যে হালকা তেল দিয়ে ভেজে নেব, মানে মানে সাবস্টিটিউট আর কি হয়ে যাবে এই। আর গ্রেভির জন্য দেখো, পেঁয়াজ নিয়েছি, চারমগজ নিয়েছি, আর তার সাথে নিয়েছি কাজু কয়েকটা। খুব একটা বেশি কাজু টাজু দেবো না, রিচও হয়ে যায়, আর কাজুটা কোলেস্টেরলের জন্য অতটা ভালো নয়। তো পেঁয়াজটা আর কাজু আর এই চারমগজটা হালকা করে ভেজে নেবো অল্প তেলেতে। মানে তেল ঢালতে না আমার বড় আতঙ্ককর লাগে যেন, এই হচ্ছে ব্যাপার। আমার রান্না কিন্তু খুব কম তেলে হয়। ওইদিকে দেখো পনিরটাও ভাজা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, এর মধ্যে দেখো আদার কিউব যেটা থাকে সেটা দিয়ে দিয়েছি করে রাখা, টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাও আমি এরকমভাবে ফ্রোজেন করে রাখি, তার সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর বেশি কিছু মশলা নয়, অল্প একটু চিনি দেবে, পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। আর এটা দিচ্ছি কিচেন কিং। পনিরের রান্নায় কিন্তু কিচেন কিংটা যে কোনো কোম্পানিরই হোক না কেন বেস্ট যায়, আমার খুব ভালো লাগে। তো এটা ভালো করে মিক্স করে দিলাম, আর তেলে দালচিনি আর বড় এলাচ দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এই পুরো মশলার ব্যাটারটা দিয়েছি, আর শেষকালে দেখো মানে মশলাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর পনিরের টুকরোগুলো দিয়ে অল্প করে ওপর থেকে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি। তো রেডি হয়ে গেল। আর যেটা সার্ভিং বোল ওর মধ্যে দিয়ে, আর অল্প করে একটু বাটার দিয়ে রেখে দেবো। তো রেডি হয়ে গেল পনির টিক্কা মশালা।
আর এদিকে রাজমাটাও আমি একদম কষে মেজে কুকারে বসিয়ে দিয়েছি, কুকারে আরও দু একটা বাজালে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো জিঞ্জার জুলিয়ান করে কেটে নিয়েছি, আদা জুলিয়ান করে ঘিতে তড়কা কিন্তু রাজমাতে বা ছোলেতে খুব ভালো লাগে। আর ওর প্রেশারটা বেরিয়ে গেলে তাতে একটুখানি কসুরি মেথি দিয়ে দেবো। তো সব লাঞ্চ বানানো একদম রেডি হয়ে গেছে। স্যালাড কেটে নিয়েছি, পাঁপড় আছে, আচার, তার সাথে মেথির পরোটা, শীতকালে একদম ফাটাফাটি লাগে যেটা, আর তার সাথে হচ্ছে পনির টিক্কা মশালা, আর হচ্ছে রাজমা মশালা, আর তার সাথে করেছি আলুর একটা শুকনো সবজি করেছি, নতুন আলু দিয়ে ভেবেছিলাম আলুর দম করবো, ছোটো আলুটা পাইনি, জিরা রাইস করেছি, তার সাথে গাজরের হালুয়া, আর আছে দই। তো চলো এবার লাঞ্চ সেরে নেওয়া যাক, হাজব্যান্ডকে একদম সারপ্রাইজ দিয়ে দেবো। হাজব্যান্ড দেখেছে অনেক কিছু হচ্ছে কিন্তু কি হচ্ছে সেটা জানে না। তো আজকে এটা হচ্ছে একদম লাঞ্চ মেনু। তো আমার বেশ ভালো লাগছিল আর কি যে লাঞ্চ থালি বানাবো, তো এই হচ্ছে থালি। তো চলো লাঞ্চ করে নেওয়া যাক। তো তিতলি আগেই পড়তে চলে গিয়েছিল, তো আমরা লাঞ্চ টাঞ্চ করে তারপর আরও টুকটাক কাজ ছিল, একটু ওয়াইফাই ঠিকঠাক করবার জন্য লোক এসেছিলো, তারাও কাজ করছিল। তো তারা চলে যাওয়ার পর আমি আর হাজব্যান্ড তিতলিকে নেবো বলে বেরিয়েছি। তো একদম ভাবলাম যে একটু এদিক ওদিক ঘুরে, কেন হাতে অনেকটা সময় ছিল, তো বেশ ভালো ওয়েদার, একটু ঘুরে টুরে তারপর তিতলিকে নিতে যাব। তো দেখো আমাদের বাড়ি থেকে মানে বেশ খানিকটা দূরে, এদিকটা অতটা এখনও কিন্তু ডেভেলপড, মানে অতটা কেন ডেভেলপড হয়নি, বাট এই ধরনের বিল্ডিংগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এগুলো কি জানো তো, এগুলো মানে মহারাষ্ট্র গভর্নমেন্টের তৈরি করা বিল্ডিং। তো যারা যেমন কলকাতায় বিভিন্ন জায়গায় দেখা যায় না বস্তি হয়ে থাকে, তো গভর্নমেন্ট কিন্তু এখানে মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু এত ভালো মানে ব্যবস্থা নেয়, সেরকমভাবে না থাকতে দিয়ে এরকম বড় বড় বিল্ডিং করে দেয়, 1 BHK বা 1 RK, মানে 1 রুম কিচেন বা 1 বেডরুম কিচেন এরকম থাকে। তো এখানে যারা পুরনো বাসিন্দা, যাদের সেরকমভাবে ঘর নেই, তারা কিন্তু এখানে মানে রেশন কার্ড আছে কিনা তার উপর অ্যাপ্লাই করে ঘর পেয়ে যায়। খুব সুন্দর সিস্টেম, মানে একদমই নোংরা হয়ে থাকতে দেয় না, কোনো জায়গাটা যে বস্তি হয়ে রয়েছে নোংরা হয়ে থাকবে ওরকম কিন্তু নয়। মানে এখানে কিন্তু প্রত্যেকটা সময়, আজকে 24 বছর মুম্বাইতে কেটে গেল, প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মানে এতে যে আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ঠিক কথাই, কিন্তু নির্বাচনের মাধ্যমে নতুন গভর্নমেন্ট যেই এসে থাকুক না কেন, এখানে প্রগতি দেখেছি, উন্নতি দেখেছি, অবনতি দেখিনি। তো দেখো এখানে যেমন মেট্রো, আর এই যে মেট্রো একই সাথে একই রাস্তার মধ্যে দেখো একদম আন্ডারপাস করা আছে, ওখান দিয়ে 4 হুইলার মানে যে ভেহিকেল যাচ্ছে, তার সাথে তার ওপরে হচ্ছে ট্রেন, আর তার ওপরে হচ্ছে মেট্রো, একই সাথে এতগুলো মানে কমিউনিকেশন। অথচ সেরমভাবে কিন্তু এখানে এই জায়গাটা অতটা উন্নতি হয়নি। আমরা দেখতে এসেছিলাম আর কি, দেখি যে এদিকটা মানে কিছু কাজ চলছে, দেখা যাক মানে কীরকম কী প্রোগ্রেস হচ্ছে। তো দেখি আমরা এবার বাড়ি ফিরছি, বাড়ি ফিরবো না মানে তিতলিকে নেবো, তিতলিকে নিয়ে একটু ঘুরে টুরে বাড়ি ফিরবো, সানডে তো, আর আজকে পরীক্ষা দিয়েও তো বাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চার পড়তেও ইচ্ছা করবে না। তো দেখো কি সুন্দর করে একদম মানে যত্ন সহকারে বানানো। আর রাস্তাঘাট কিন্তু মানে প্রত্যেকটা কোনায় কোনায় রাস্তাঘাট এত সুন্দর, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা এই আন্ডারপাস দিয়ে যাচ্ছি, ঠিক আমাদের ওপরেই কিন্তু রয়েছে ট্রেন, ট্রেনের ব্রিজটা দেখো এখানে, আর তারপরে তার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু পাশ বরাবরই ওপর বরাবর রয়েছে মেট্রো। এত সুন্দর সিস্টেম করে ব্যবস্থা করা আছে, কোনো জায়গাতে কিন্তু মানুষ এই যে আটকে পড়বে বা চলবে প্রগতি, সেটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি যে চলছে, মানে এখানে কিন্তু শুরু হয়েছে এবং শেষ হতেও দেখেছি কাজকে। তো এটা খুব ভালো লাগে আসলে। এখানকার শুধু যে সরকার নয়, এখানকার মানুষজনও অনেক অনেক বেশি অ্যাক্টিভ, সেটা খুবই ভালো লাগে। এবং এখানে আসা মানুষজনেরাও কিন্তু এখানকার মানুষের সাথে থাকতে থাকতে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো চলো এবার তিতলিকে নেওয়ার পালা, নিতে হবে, কেননা অলরেডি ওর ফোন এসে গেছে কত দূরে আছো, তাই আমরা একটু তাড়াতাড়ি ভাগাতে লেগেছি গাড়ি। আর ওর ক্লাস হয়ে গেলে ও এক দণ্ড কিন্তু অপেক্ষা করবে না, তোমাকে 10 বার ফোন করে দেবে, কত দূরে আছো কত দূরে আছো। তাই জন্য তাড়াতাড়ি যাচ্ছি, ওকে নেব, নিয়ে একটু ঘুরবো টুরবো, ঘুরে বাড়ি যাব। ওয়েদারটা বেশ ঘোরার মতনই, মানে বুঝতে পারছি না এখানেও বৃষ্টি হবে কিনা, কারণ এখানে শীতকাল বা গরমকালে কোনো দিনই বৃষ্টি হয় না, কাল বৈশাখীও হয় না, কোনো বৃষ্টি ঝড় হয় না। বর্ষাকালে কিন্তু 4 মাস তুমি একদম ঘরে বন্দি, এরকম পরিস্থিতি হয়ে যায়। বাট বোম্বে কোনো দিনও বন্দি থাকে না, কেননা সে একদম সবসময় অ্যাক্টিভ, 24 ঘন্টা, মানে সবসময় মনে হয় যেন দিন। তো আমরা একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে, আজকে হাজব্যান্ড বলছে চলো বাইরেই চাটা খাই, সকালবেলা থালিটা তো আর খাওয়া হলো না, যাই হোক শাহি থালি খাইয়ে দিয়েছো বাড়িতে, তো চলো চা বা কফি যেটাই হোক সেটা বাইরে আমরা খেয়ে তারপরে বাড়ি যাব। আর দেখা যাক, একটু দাঁড়িয়ে বেশ, রাস্তায় কিন্তু চা খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, রাস্তার টপরিওয়ালা চায়ে, যেটা আর কি মুম্বাই স্পেশাল কাটিং চায়। তো চলো চাটাকে আগে এনজয় করে নিয়ে তারপর বাড়ি যাব। আর যেতে যেতে তিতলি আমাকে দেখাচ্ছে, দেখো পাহাড়ে কীরকম আগুন লেগে গেছে মা, সমস্ত মানে এই শীতের দিনে না শুকনো হয়ে যায় না, পাহাড়ে দেখো কীরকম আগুন লেগেছে, পুরো গাছপালাগুলো মানে পুরো মানে একদম ঝলসে গেছে, আগুনে পুড়ে গেছে। কিন্তু খুব সুন্দর লাগে, বর্ষাকালটা পুরো সবুজে সবুজ হয়ে থাকে, আর এখন দেখো পুরো কি অবস্থা, আগুন জ্বলছে। তো
তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি ফুল নিতে, ফুলের মালা নেব। আর এরকম সাদা ফুলের মালা মানে বেল বা জুঁই ফুলের মালা যদি নিতে চাও তো সেগুলো মানে সাউথ ইন্ডিয়ান দোকানেই পাওয়া যায়। আর এখানে দেখো মালাগুলোকে এরমভাবে গোল গোল করে রাখা আছে না, তো এক এক ফুট হিসেবে এখানে মালা বিক্রি হয়। তো ফুল অনুযায়ী কোনো ফুলের হয়তো 50 টাকা ফুট, কোনো ফুলের 40 টাকা বা 30 টাকা ফুট। তো সেই হিসেবে তো আমি একটুখানি জুঁই ফুলের মালা নেবো ঠাকুরের জন্য। তো নিয়ে টিয়ে এবার বাড়ি যাব। আমার খুব ভালো লাগে জুঁই বা বেল ফুলের মালাটা। আর কিছু কিছু জায়গাতেই মানে সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতেই কিন্তু এরকম মালা পাওয়া যায়। তো চলো ঠাকুরের ফুলটাও কিনে নিই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে।